ওয়েলকাম টু অ্যাকাডেমিয়া ফিক্স অ্যান্ড সলভ। আজ আমরা সায়েন্সের বেশ কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করতে চলে এসেছি। তবে তার আগে যারা এই চ্যানেলে নতুন, প্রত্যেকে এই ধরনের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে অতি সহজে এই ধরনের ভিডিওর নোটিফিকেশান পেয়ে যেতে পারো। তাহলে শুরু করা যাক। আজকে প্রথম কোয়েশ্চেন আমরা কি দেখতে পাচ্ছি, আলো কি? আলো হলো এক প্রকার, দেখো আলো কি, যদি এই কোয়েশ্চেনটা পাই আমরা একসাথে দুটো জিনিস আমরা আলোচনা করে নেব। আলো হলো, দেখো এখানে অপশানে অনুযায়ী বি এবং সি, অর্থাৎ আলো কি? আলো অবশ্যই তির্যক তরঙ্গ এবং তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এইবার প্রশ্ন হলো, এই তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলার অর্থ কি? শূন্যস্থানের মাধ্যমে আলো যেতে পারে, শূন্যস্থানের মাধ্যমে, শূন্যস্থানেও আলো যেতে পারে, ঠিক আছে, ভ্যাকিউম শব্দের সাথে এটাই পার্থক্য। আর একটা কী পেয়েছি আমরা, তির্যক তরঙ্গ। তরঙ্গের শ্রেণীবিভাগ করলে পাওয়া যায় তির্যক তরঙ্গ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ, সেই হিসেবে আরেকটি হলো তির্যক তরঙ্গ। এই তির্যক তরঙ্গ ব্যাপারটি কি? এই তির্যক তরঙ্গ হলো তরঙ্গের কণাগুলো যেদিকে অগ্রসর হবে, অর্থাৎ একটা তরঙ্গের কণা যেদিকে অগ্রসর হবে তার সাথে যদি লম্বভাবে কী হয়, মাধ্যমের কণাগুলি অগ্রসর হয়, তখন তাকে আমরা তির্যক তরঙ্গ বলবো। ক্লিয়ার? অর্থাৎ যদি একটা তরঙ্গ মনে করি এইভাবে যাচ্ছে, তাহলে তরঙ্গের অভিমুখ একটা, এটা ধরো মনে করো তরঙ্গের অভিমুখ, আর এটা মনে করো কণার কম্পনের অভিমুখ, তাহলে দুটোর মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে, তখন সেটাকে আমরা কি বলবো? তির্যক তরঙ্গ। অর্থাৎ তির্যক তরঙ্গ মাত্রই 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হয়। ক্লিয়ার? নেক্সট দেখে নেব আমরা, একটি আলোকরশ্মি লম্বভাবে আপাতিত হলে প্রতিফলন কোণ কত হবে? দেখো, একটি আলোকরশ্মি লম্বভাবে আপাতিত হলে প্রতিফলন কোণ কত হবে? 0 ডিগ্রি হবে। অর্থাৎ আমরা যেটি জানি সেটি কি, এই যদি একটা অংশ হয়ে থাকে, অর্থাৎ এক্ষেত্রে মনে করা যাক একটা রশ্মি এসে পড়ল, এর ওপরেই পড়বে, এটা কি অঙ্কিত অভিলম্ব, এর ওপরে এই রশ্মিটা এসে পড়লো, তাহলে এ পড়লো লম্বভাবে পড়লো, অভিলম্বের ওপর লম্বভাবে পড়লো, তাহলে ও রিফ্লেকশন হলে তো সেই একই দিকে, আমরা একটু অন্য কালার দিয়ে যদি ডিফাইন করি তাহলে কি বুঝতে পারবো, এরকমই বেরিয়ে যাবে, একই জায়গা দিয়ে বেরিয়ে যাবে। তাহলে এই প্রতিফলন কোণ কত হবে? যেখানে এসেছিলো সেরকমই বেরিয়ে যাচ্ছে, তাহলে প্রতিফলন কোণ 0 ডিগ্রি হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট দেখে নেবো আমরা, একটি আলোকরশ্মি আপতন কোণ 40 ডিগ্রি হলে চ্যুতিকোণ কত হবে? দেখো, এক্ষেত্রে আপতন কোণ যা হয়, আপতন কোণ এবং চ্যুতিকোণের মধ্যে সম্পর্কটি আমাদের জানতে হবে। তাহলে এক্ষেত্রে একটি সূত্রের মাধ্যমে বোঝানো যেতে পারে। যেমন সূত্রটি কি? সূত্রটি হলো, ধরো চ্যুতিকোণ বার করতে হবে, তাহলে সেক্ষেত্রে কি হয়, 180 ডিগ্রি মাইনাস 2 ইন্টু আপতন কোণ, মানে এক্ষেত্রে আপতন কোণ কত? 40 ডিগ্রি বলেছে, 2 ইন্টু 40 ডিগ্রি করে দিলাম, তাহলে 180 মাইনাস 2 ইন্টু 40 করলে কত হচ্ছে? 100। ক্লিয়ার হলো? নেক্সট দেখে নেব, একটি সমতল দর্পণে বক্রতা ব্যাসার্ধ কত হয়?
দেখো একটি সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত হবে? একটি সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ অসীম হয়ে থাকে। ক্লিয়ার? সমতল দর্পণ বলতে আমরা বাড়িতে যে আয়না ব্যবহার করি সেই আয়নাই হলো সমতল দর্পণ। নেক্সট দেখে নেবো আমরা আলোর প্রতিসরণের প্রথম সূত্রের প্রবক্তা কে? খুব ভালো কোয়েশ্চেন। স্বভাবত এটা সবাই স্নেল দাগ দিয়ে দেয়, কিন্তু এটা কিন্তু টলেমি। প্রথম সূত্র টলেমি, আর স্নেলের ক্ষেত্রে আলোর প্রতিসরণে কিন্তু দ্বিতীয় সূত্র। কোন সূত্র? দ্বিতীয় সূত্র। ক্লিয়ার? সেকেন্ড ল হচ্ছে আলোর প্রতিসরণের সেকেন্ড লটাই হচ্ছে গিয়ে স্নেলের সূত্র। সেক্ষেত্রে ওইটার গাণিতিক রূপটা কি হবে? গাণিতিক রূপটা হয়ে যাবে মিউ ইকুয়ালস টু সাইন আই বাই সাইন আর। এটা হচ্ছে গাণিতিক রূপ। নেক্সট দেখে নেবো আমরা মোটর গাড়ির ভিউ ফাইন্ডার। মোটর গাড়ির ভিউ ফাইন্ডার অর্থাৎ ড্রাইভারের পাশে যে আয়নাটি থাকে সেটি কীরকম হয়? দেখো সেটি কীরকম হয়ে যাবে? সেটি উত্তল দর্পণ হয়ে যাবে। কারণ উত্তল দর্পণ কী করে, এই যে ভিউ ফাইন্ডারটা থাকে এটা কি করে, অনেক দূরের বস্তুকে একটা ছোট জায়গায় এসে দেখাচ্ছে। তাই ড্রাইভারের ক্ষেত্রে পেছন দিকে মাথা ঘুরিয়ে দেখার দরকার নেই, সেই কারণেই এই ভিউ ফাইন্ডার ইউজ করা হয়ে থাকে। ক্লিয়ার? কারণ এরা কনভার্জিং হয়, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে রশ্মিগুলোকে একটা বিন্দুতে এসে মিলিত হয়, যেক্ষেত্রে কী হচ্ছে অনেক দূরের জিনিসগুলোকে একটা ছোট্ট জায়গায় এখানে এনে দেখানো যেতে পারে। সেই কারণেই উত্তল দর্পণ ব্যবহার করা হয়। এখানে অবতল দর্পণ ব্যবহার করলে পিছনের দিকটা সেভাবে দেখা যেত না। নেক্সট দেখে নেবো আমরা বার্নিং গ্লাস রূপে ব্যবহৃত হয়। দেখো বার্নিং গ্লাস রূপে কী ব্যবহৃত হচ্ছে? এক্ষেত্রে উত্তল লেন্স ব্যবহৃত হয়ে থাকে বার্নিং গ্লাস রূপে। পরবর্তী কোয়েশ্চেনে চলে যাব আমরা আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্রের প্রবক্তাকে। দেখো এটা আমরা আগে আলোচনা করলাম, প্রথম সূত্র টলেমি, দ্বিতীয় সূত্র হচ্ছে স্নেল। সেখানে এইটাই বলেছিলাম মিউ ইকুয়ালস টু সাইন আই বাই সাইন আর। এই আই আর আরটা কি? এই আই আর আর হলো হচ্ছে আপাতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মি, সাইন আই আর সাইন আর। এটি স্নেলের সূত্র নামেও পরিচিত বা প্রতিসরণের দ্বিতীয় সূত্র। আচ্ছা, এই প্রসঙ্গে প্রতিসরণ ব্যাপারটা কি? প্রতিসরণ হচ্ছে এক আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে তখন যে তার বেগের পরিবর্তন ঘটে, সেই যে ঘটনাটা, সেটাই হচ্ছে প্রতিসরণ। ক্লিয়ার? নেক্সট দেখে নেবো আমরা ক্যামেরায়। দেখো ক্যামেরায় কী লেন্স ব্যবহার করা হয়? ক্যামেরায় যখন লেন্সের প্রসঙ্গ আসছে, ক্যামেরায় কিন্তু অবশ্যই অভিসারী লেন্স ব্যবহৃত হয়। এই অভিসারী লেন্সের আরেকটা নাম কি? উত্তল লেন্স। উত্তল লেন্স বা মানুষের চোখেও যদি কি লেন্স থাকে বলা হয়, সেক্ষেত্রেও কিন্তু উত্তল লেন্স। ক্লিয়ার? নেক্সট দেখে নেবো আমরা আলোর প্রতিসরণে অপরিবর্তিত থাকে। দেখো আলোর প্রতিসরণে কি অপরিবর্তিত থাকে? ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে। এটাকে কি বলা হচ্ছে? কম্পাঙ্ক। অর্থাৎ বেগ পরিবর্তনে ভি ইজিক্যাল টু এন ল্যামডা। এটা হচ্ছে সূত্র, যেখানে এই এনটা কনস্ট্যান্ট থাকে, এনটা কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে, এর কোনো পরিবর্তিত হয় না। সবসময় জেনে রাখবে প্রতিসরণের ক্ষেত্রে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি কোনো রকম পরিবর্তন হয় না। যা পরিবর্তন হচ্ছে বেগের হচ্ছে এবং ওয়েভলেন্থ বা কার হতে পারে? তরঙ্গ দৈর্ঘ্যর হতে পারে। যে কোনো তরঙ্গের ক্ষেত্রেই তরঙ্গ দৈর্ঘ্য থাকছে, সেই তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তনের ফলে বেগের পরিবর্তন হয়ে থাকবে, কারণ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করছে।
নেক্সট দেখে নেবো আমরা পদার্থবিদ্যায় নোবেলজয়ী সিভি রামনের গবেষণা আলোর কোন ধর্মকে নিয়ে। দেখো, এক্ষেত্রে আলোর বিক্ষেপণ ধর্মের কথা বলা হবে। কোন ধর্ম? বিক্ষেপণ ধর্মের কথা বলা হচ্ছে, ডিসপারশন অফ লাইট। ক্লিয়ার? নেক্সট দেখে নেবো আমরা রঙিন কাঁচগুঁড়ো করলে সাদা দেখায় কেন। দেখো, এক্ষেত্রে কি হয়, আলোর বিক্ষিপ্ত প্রতিফলন হয়। আলোর বিক্ষিপ্ত প্রতিফলন হয় কারণটা কি হচ্ছে, তুমি যেই গুঁড়ো করবে তখন আর এই তলটা এরকম মসৃণ থাকবে না, তলটা এরকম এবড়ো খেবড়ো হয়ে যাচ্ছে, যেখানে বিভিন্ন রশ্মি এসে পড়ছে, সেখানে বেরিয়ে যাচ্ছে এবং যৌগিক আলো সৃষ্টি করছে। সেই যৌগিক আলো সাদা দেখায়, সেই কারণেই এটা সাদা দেখায়। এটা কি, এই সাদা দেখানোর কারণটা হচ্ছে কি বিক্ষিপ্ত প্রতিফলন। প্রতিফলন ক রকমের হয়, একটা হচ্ছে গিয়ে মানে নিয়মিত প্রতিফলন, যেটা মসৃণ প্রতিফলকে হয়, অর্থাৎ যখন তলটা পুরো মসৃণ হয় এরকম, আর যখন তলটা এরকম এবড়ো খেবড়ো হয়ে যায় তখন সেটা বিক্ষিপ্ত প্রতিফলন হয়ে যায়। ক্লিয়ার? নেক্সট দেখে নেবো আমরা রামধনু সৃষ্টির কারণ। দেখো, রামধনু সৃষ্টির কারণ বেনিয়া সহকলা, এটা হচ্ছে আলোর বিচ্ছুরণ। মাথায় রাখবে, বিক্ষেপণ অনেকে দিয়ে দেয় ঠিক, কিন্তু বিক্ষেপণ নয়, বিচ্ছুরণ। আলোর বিচ্ছুরণের জন্যই রামধনু সৃষ্টি হয়ে থাকে। নেক্সট দেখে নেবো আমরা রামধনুর উপরের বর্ণ কি। দেখো, রামধনুর উপরের বর্ণ হচ্ছে লাল, মধ্যবর্ণ হচ্ছে হলুদ। হলুদটা কি? মধ্যবর্ণ, মধ্যবর্ণ। ক্লিয়ার? আর বেগুনি হচ্ছে গিয়ে অন্তিম বর্ণ। অন্তিম বর্ণ। ক্লিয়ার? এই হচ্ছে ঘটনা। নেক্সট থেকে নেব কোন বর্ণের আলোর জন্য উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য সর্বাধিক হয়। দেখো, কোন বর্ণের আলোর জন্য? লাল বর্ণের আলোর জন্য। আচ্ছা, উত্তল লেন্সের ব্যাপারটা এই, যদি একটা লেন্স হয়ে থাকে সেক্ষেত্রে এক্ষেত্রে উত্তল লেন্সের এরকম এই পার্টটায় পাড়া থাকবে, এখানে এসে রশ্মি পড়বে, সমান্তরাল রশ্মিগুচ্ছ পড়বে, পড়ে নির্দিষ্ট একটা বিন্দু দিয়ে যদি যায়, এই যে বিন্দুটা পাবো এটাকে আমরা ফোকাস বলে থাকি। তাই সেই ফোকাস, সে দৈর্ঘ্য সর্বাধিক কোথায় হচ্ছে? লাল, লাল আলোতে ফোকাস দৈর্ঘ্য সর্বাধিক হচ্ছে। আচ্ছা, এই প্রসঙ্গে ফোকাস, আচ্ছা ঠিক আছে থাক, আমরা পরে আলোচনা করে নেবো ওখানে। নেক্সট দেখে নেব পরীক্ষামূলকভাবে ভিবজিওরের মধ্যবর্ণ কোনটি। দেখো, একটু আগে আমরা বলছিলাম মধ্যবর্ণ কোনটি হয়ে যাবে, মধ্যবর্ণ হয়ে যাবে কিন্তু হলুদ, হলুদ হয়ে যাবে মধ্যবর্ণ। নেক্সট দেখে নেব আমরা সবুজ আলোয় আলোকিত ঘরে লাল ফুলকে কেমন দেখাবে। দেখো, যখনই আমরা সবুজ আলোয় লাল ফুলকে আলোকিত করব তখন কেমন দেখাবে? তখন কিন্তু কালো দেখাবে, কালো দেখায়। ক্লিয়ার? নেক্সট দেখে নেব কোন দুটি বর্ণ পরস্পরের পরিপূরক। একে অপরের পরিপূরক এমন বর্ণ কোন দুটোকে বলা হয়? লাল এবং নীল এবং হলুদকে, নীল এবং হলুদকে। অনেক সময় আসমানি কালারও বলা হয়ে থাকে, আসমানি রং বলা হয়ে থাকে নীলকে। নেক্সট দেখে নেব আমরা দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত। দেখো, প্রত্যেকটা দৃশ্যমান আলো, রেডিও ওয়েভ বা রেডিও তরঙ্গ, এক্স রে, প্রত্যেকটার একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য আছে। দৃশ্যমান আলো অর্থাৎ যে আলো আমরা দেখতে পাই তার কথা বলা হচ্ছে, সেটা কত? 400 থেকে 800 ন্যানোমিটার। ক্লিয়ার? এই হচ্ছে ঘটনা। নেক্সট চলে আসছি কোনটি থেকে অবলোহিত আলো পাওয়া যায়। দেখো,
নানস্টের বাতি থেকে অবলোহিত আলো পাওয়া যাচ্ছে, মানে অবলোহিত রশ্মির কথাই বলা হচ্ছে এক্ষেত্রে। পরবর্তী কোশ্চেনে চলে আসবো, অবলোহিত বর্ণালী কোন যন্ত্রে ব্যবহার করা হয়? দেখো, বোলোমিটার যন্ত্রে। এবার তোমরা কমেন্ট করে জানিও এই বোলোমিটারটা কি। অবলোহিত বর্ণালীটি কোন যন্ত্রে ব্যবহৃত হয়? বোলোমিটার যন্ত্রে। নেক্সট থেকে নাও, আলোর প্রতিসরণে আলোকরশ্মি লম্বভাবে আপতিত হলে চ্যুতিকোণ কত হবে? দেখো, লম্বভাবে যখনই আপতিত হবে তখন চ্যুতিকোণ বা প্রতিফলিত রশ্মির ক্ষেত্রে কিছুই হবে না, কারণ আমরা জানি এক্ষেত্রে যদি আমরা দেখি যে 180 হয় -2 × 0, এক্ষেত্রে কিন্তু সেটা নয়, লম্বভাবে আপাতিত হবে। তাহলে লম্ব মানেই কি 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হয়ে যাবে। তার মানে 2 × 90 করলে 180 একবার প্লাস একবার মাইনাস, তাহলে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 0। নেক্সট দেখে নেবো আমরা, বৃহৎ নববীক্ষণে অভিলক্ষ্য হিসাবে ব্যবহার করা হয় কি? মানে বড় বস্তুকে দেখার জন্য কীরকম লেন্স? যুগ্ম লেন্স ব্যবহৃত হচ্ছে। কি লেন্স? যুগ্ম লেন্স ব্যবহৃত হচ্ছে। নেক্সট চলে আসবো আমরা, জলে বায়ুর বুদবুদ চকচকে দেখায় কেন? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আলোর আভ্যন্তরীণ বা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য দেখায়, যে কারণে আবার মরীচিকাও কিন্তু এই কারণেই দেখা যায়। কি? মরীচিকা। ক্লিয়ার? নেক্সট দেখে নেব, আকাশকে নীল দেখায় আলোর কোন ধর্মের জন্য? দেখো, আকাশকে নীল দেখায় আলোর বিক্ষেপণ ধর্মের জন্য। ক্লিয়ার? কোন প্রকার দর্পণের দৃষ্টিক্ষেত্র বেশি হয়? অর্থাৎ অনেক দূর পর্যন্ত দেখা যায়, এটাও আমরা আগে আলোচনা করেছিলাম যে ওই ভিউ ফাইন্ডার হিসেবে যেটি ব্যবহার করছিল সেটি কিন্তু সবসময় ওই বেশি দৃষ্টিক্ষেত্র হওয়ার জন্য, কারণ এটা কি অনেকটা দূরের রশ্মিগুলোকে কনভার্জ করে। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে উত্তল দর্পণ বলা যেতে পারে বা অভিসারী দর্পণও বলা হয়ে থাকে। নেক্সট চলে আসছি আমরা, রামধনু সৃষ্টির জন্য আমরা যে দুটি ঘটনা দেখতে পাই সেটি কি? একটা হচ্ছে কি বিচ্ছুরণ, একটা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। দুটোই, বিচ্ছুরণ এবং আলোর বিচ্ছুরণ এবং আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। নেক্সট চলে আসছে, সূর্য থেকে আগত আলোকরশ্মি কি হয়? বহুবর্ণী হয়, কারণ এটাই তো 7টা আলো বেনিয়া সহকলারের উপরে 7টা আলোতে ভেঙে যায়। ক্লিয়ার? যৌগিক আলো। এই বহুবর্ণীটাকে কি বলছি আমরা? যৌগিক আলোও বলছি, যৌগিক রশ্মিও বলতে পারি আবার। ক্লিয়ার? নেক্সট দেখা যাক, নেক্সট দেখতে পাচ্ছি নিচের কোন বর্ণের আলোর জন্যে মাধ্যমে প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি? দেখো, মাধ্যমে প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি হচ্ছে নীল আলোর জন্য। প্রতিসরাঙ্কটা হচ্ছে একটা অনুপাত। প্রতিসরাঙ্ক কি? একটা অনুপাত। কোনো একটা মাধ্যমে আলোর বর্ণ, মাধ্যমে আলোর বেগ ধরো বাই শূন্য মাধ্যমে আলোর বেগ, শূন্য মাধ্যমে, সেটি হচ্ছে গিয়ে প্রতিসরাঙ্ক। সেটা কোনটার ক্ষেত্রে হয়? কোন আলোর ক্ষেত্রে? নীলের প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি হয়, নীল আলোতে আলোর প্রতিসরাঙ্ক। নেক্সট দেখে নেব, আলোকরশ্মি বায়ু থেকে জলে প্রবেশ করছে। দেখো, বায়ু থেকে জলে প্রবেশ করার অর্থ কি? বায়ু থেকে জলে প্রবেশ করলে কি হবে? বায়ু থেকে জলে প্রবেশ করলে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করছে, তাহলে লঘু থেকে ঘন মাধ্যমে যখনই প্রবেশ করবে তখন তরঙ্গ দৈর্ঘ্য কী হবে? তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পায়। কারণ কি? v = n λ।
এই এনটা তো অপরিবর্তিত থাকে। তো যখন আমি লঘু থেকে লাইট থেকে ডেন্সার মিডিয়ামে যাচ্ছি, লাইট থেকে ডেন্সার, লঘু থেকে ঘন, তো তখন কী হবে, এই যে কোনো একটা রশ্মি ধরো এসে পড়ছে, ধরো এইখানে একটা রশ্মি এসে পড়ছে, সে কিন্তু এরম সরে আসবে, অবিলম্বর দিকে সরে আসবে এবং এই সাইড দিয়ে বেরোতে চেষ্টা করবে এবং তার স্পিডটা কমে যাবে। তো স্পিড কমাতে গেলে এন যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এটাই তো চেঞ্জ হবে। তাহলে এটা তো যদি বাড়ে এটা বাড়বে, কারণ ভি আর ল্যামডার মধ্যে কী সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক। কিন্তু এক্ষেত্রে কী হয়ে যাবে, এক্ষেত্রে ভি আর ল্যামডার মধ্যে সমানুপাতিক সম্পর্ক যদি হয়, তাহলে ভি যদি কমাতে হয় তাহলে আমাকে কী করছে, ল্যামডা কমাতে হবে, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য কমাতে হবে। তাহলে সেই কারণেই হ্রাস পাচ্ছে। ক্লিয়ার? নেক্সট দেখে নেবো আমরা যে কোনো মাধ্যমে আলোর বেগ শূন্যস্থানের চেয়ে কী হবে, কম হবে। যে কোনো মাধ্যমে আলোর বেগ শূন্যস্থানের চেয়ে কম হবে। কারণ কি, মাধ্যমের ক্ষেত্রে তো অন্য কোনো মাধ্যমে থাকলে সেখানে তো বাধা থাকতে পারে না, শূন্যস্থানের ক্ষেত্রে সেই বাধার বিপত্তি থাকছে না, তাহলে সেক্ষেত্রে এখান থেকে কমই হয় সবসময়। নেক্সট কোয়েশ্চেন, বায়ুমণ্ডল না থাকলে মেঘমুক্ত আকাশে কেমন দেখাতো? দেখো, বায়ুমণ্ডল না থাকলে খুব ইজি কোয়েশ্চেন, ছোটোবেলাকার কোয়েশ্চেন, কালো দেখাতো। কীরকম দেখাতো? কালো দেখাতো। নেক্সট মৌলিক বর্ণ হলো, দেখো সবগুলোই মৌলিক বর্ণ, কারণ আমরা যৌগিক আলোকে ভাঙলে এগুলো সবকটাই পাই, লাল, নীল, সবুজ, হলুদ, সবকটাই, 7টা যে বর্ণ আছে সবকটাই হচ্ছে গিয়ে মৌলিক বর্ণ। নেক্সট, আলোর তরঙ্গদৈর্ঘ্য বাড়লে প্রতিসরাঙ্ক কী হবে? দেখো, আলোর যদি তরঙ্গদৈর্ঘ্য বাড়ে তাহলে প্রতিসরাঙ্ক কম হবে, আলোর তরঙ্গদৈর্ঘ্য বাড়লে প্রতিসরাঙ্ক কমে যাবে। লেন্সের আলোক কেন্দ্র কি? লেন্সের আলোক কেন্দ্র সবসময় একটি নির্দিষ্ট বিন্দু হয়ে থাকে। এই আলোক কেন্দ্র কি তোমরা কমেন্ট করে জানিও। লেন্সের মুখ্য ফোকাস কটা থাকছে? লেন্সের মুখ্য ফোকাস দেখো দুখানা থাকছে, লেন্সের মুখ্য ফোকাস দুটি থাকছে। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, লেন্সকে জলে নিমজ্জিত করলে ফোকাস দৈর্ঘ্য কী হবে? দেখো, ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পায়, জলে যদি নিমজ্জিত করা হয় ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। বস্তু অপেক্ষা বড় অসৎ বিম্ব কখন গঠিত হয়? দেখো, বস্তু অপেক্ষা বড় অসৎ বিম্ব কখন গঠিত হবে? উত্তল লেন্সে গঠিত হবে। এক্ষেত্রে এই যে লেন্স সম্বন্ধীয় যে বিভিন্ন এই বস্তুর প্রতিবিম্ব গঠনের ব্যাপারটি, এটি একটু বিস্তারিত আলোচনা করতে হবে। আপাতত শুধু কোয়েশ্চেনের অ্যান্সারটাই বলে রাখলাম যে বস্তু অপেক্ষা বড় অসৎ বিম্ব গঠনের জন্য উত্তল লেন্স ব্যবহৃত হয়ে থাকে। নেক্সট, সরল ক্যামেরার আলোক নিরুদ্ধ বাক্সের ভিতর রং কী হয়? কালো হয়, যাতে অন্য কোনোভাবে রিফ্লেক্ট না হয়, মানে প্রতিফলন না ঘটে, আলোক রশ্মির যেন অন্য কোনোভাবে প্রতিফলন না হয়। নেক্সট, লেন্সের গৌণ ফোকাসের সংখ্যা কত হতে পারে? দেখো, লেন্সের মুখ্য ফোকাস দুটি হতে পারে এবং গৌণ ফোকাস কিন্তু অসংখ্য হতে পারে। দেখো, নেক্সট কোয়েশ্চেন, চোখের যে নার্ভ, চক্ষু নার্ভগুলি রেটিনার যে অংশে যুক্ত থাকে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় অন্ধবিন্দু। কি বিন্দু? অন্ধবিন্দু। নেক্সট চলে আসছি আমরা, চোখের কর্নিয়া সংরক্ষণে কোন গ্যাস ব্যবহৃত হয়? দেখো, তরল নাইট্রোজেন। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বহুবার এসছে পরীক্ষায়। কর্নিয়া সংরক্ষণে নাইট্রোজেন ব্যবহৃত হয়। কীরকম? তরল নাইট্রোজেন ব্যবহৃত হয়ে থাকে, তরল নাইট্রোজেন ব্যবহৃত হয়ে থাকে কর্নিয়া সংরক্ষণের ক্ষেত্রে। নেক্সট দেখে নেব আমরা, উত্তল লেন্স ব্যবহার করা হয়। দেখো, উত্তল লেন্স কিন্তু দীর্ঘ দৃষ্টির প্রতিকারে ব্যবহৃত হয়, ঠিক আছে?
দীর্ঘদৃষ্টি প্রতিকারে ব্যবহৃত হয়ে থাকে উত্তল লেন্স। নেক্সট, কোন বর্ণের আলোর বেগ শূন্য মাধ্যমে বেশি? দেখো, কোন বর্ণের আলোর বেগ শূন্য মাধ্যমে বেশি হবে? দেখো, সব ধরনের বর্ণেরই সমান হবে। শূন্য মাধ্যমে যখনই চলে যাচ্ছে সব ধরনের বর্ণেরই সমান হবে। আর যদি এমনি ইয়ের কথা বলা হয়, বায়ু মাধ্যমের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তোমার নীল বর্ণের কথা বলা হবে। ক্লিয়ার? আচ্ছা, এই গেল আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।